দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন মৃত্যুঞ্জয়ী শহীদ জিয়া অনুষ্ঠানে। আজকে আমরা এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলবো যিনি জীবন পেয়েছিলেন মাত্র ৪৫ বছরের। এই ৪৫ বছর জীবনে উনি যে কর্ম করে গেছেন তাতে তিনি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন তিনি। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। হাফিজ ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত। আপনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একান্ত সান্নিধ্য পেয়েছিলেন। তার পারিবারিক জীবন, তার সেনাবাহিনীর কর্মময় জীবন, পরবর্তীতে রাষ্ট্রপতি হওয়া, এই পুরো জীবনটাই আপনি তার সাথে একান্তে কাটিয়েছেন। তার সম্পর্কে, ব্যক্তি জিয়াউর রহমান সম্পর্কে আমরা শুরুতেই একটু জানতে চাই। জিয়াউর রহমান ছিলেন এক মহান ব্যক্তিত্ব, বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম। তার সাথে বেশ কয়েক বছর সময় কাটিয়েছি নিকট সান্নিধ্যে। 1968 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে তিনি আমাদের প্রশিক্ষক ছিলেন, সেখানেই তাকে প্রথম দেখি। সেই সময় থেকে শুরু করে তার নির্দেশেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে যোগ দেই। পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সময় তার নামে একটি বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড জেড ফোর্স গঠিত হয় জুন মাসে, প্রথম, তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ন নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। তো তিনি ব্রিগেড কমান্ডার হিসাবে তেলঢালা নামে একটি জায়গায় তিনি জেড ফোর্সের দায়িত্ব গ্রহণ করেন। সেখানে আবার তার সাথে দেখা হলো। তো যুদ্ধের সময়টা শেষের 4 মাস খুব কাছে থেকেই তাকে দেখেছি। জেড ফোর্স কমান্ডার হিসাবে তিনি রণাঙ্গনে সাহসিকতার পূর্ণ ভূমিকা রেখেছেন, সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন সিনিয়র অফিসার হিসাবে, সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার হিসাবে প্রথম কাতারে এসে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। সাধারণত সিনিয়র অফিসাররা, সমন্বয়করা পেছনের দিকে থাকেন। আধুনিক ওয়ারফেয়ারে বেতার সেটের মাধ্যমে যুদ্ধ পরিচালনা হয়, কিন্তু তিনি সবসময় শত্রুর কাছাকাছি এবং আমাদের যুদ্ধরত সৈনিকদের কাছে থাকতেই পছন্দ করতেন এবং অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো সীমান্তের অপর পারে না থেকে, সীমান্ত অতিক্রম করে আমাদের মতো, আমরা যারা প্রথম সারির যোদ্ধা ছিলাম, তিনি আমাদের সাথে থেকেই আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। অনেকগুলো যুদ্ধে তার নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছি, ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর সিলেট অঞ্চলে। তো যুদ্ধক্ষেত্রে তিনি অসম সাহসী একজন বীর ছিলেন। ওই সময় বাংলাদেশে 18টি জেলা ছিল। একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক চেষ্টায় দখল করেছিল, সেটা হলো সিলেট জেলা। এবং এটি সারাদিনব্যাপী যুদ্ধের পর 14ই ডিসেম্বর তারিখে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন, আমার ব্যাটালিয়ন, সেটি দখল করে এবং তিনি এই যুদ্ধে আমাদেরকে পরিচালনা করেন। সেই দিনটি অত্যন্ত ভয়াবহ ছিল। 14ই ডিসেম্বর তারিখে আমরা চা বাগানের ভেতর দিয়ে অ্যামুনিশন এবং শুকনা খাবার পিঠে নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। আমরা প্রায় 1200 সৈনিক এবং তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, আমাদের ব্রিগেড কমান্ডার, তিনিও আমাদের সাথেই ছিলেন। 14ই ডিসেম্বর খুব ভয়াবহ যুদ্ধ হয়। আমার কোম্পানির উপরেই আক্রমণ আসে। আমার 18 জন সৈনিক শহীদ হন তাদের, কারণ আমরা হঠাৎ করে তাদের চা বাগান থেকে বেরিয়েই তাদের সামনে পড়ে গিয়েছি। এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় পাক বাহিনীর ঘাঁটি ছিল সিলেট শহরে। আমরা চা বাগানের ভিতর দিয়ে এসে এক সময় চা বাগান পাতলা হয়ে হঠাৎ দেখি সামনে একটা সাদা বিল্ডিং, ওটি ছিল এমসি কলেজের প্রিন্সিপালের বাসা, পাক বাহিনীর ঘাঁটি। এত কারা হঠাৎ করে তাদের সাথে আমার দেখা হয়, তারা চিৎকার করে আমাদের পরিচয় জানতে চায়, আমরা কি এখানে কেন এসেছি। তখন যুদ্ধ চলছিল সিলেট থেকে 8 মাইল দূরে খাদিমনগরে। তারা আশা করেনি যে মুক্তিবাহিনী শহরের ভিতরে প্রবেশ করেছে। তো আমরা 5 দিন আগেই কর্নেল জিয়াউর রহমান, মেজর জিয়াউদ্দিন এবং আমরা 3 জনে বসে আমরা একটা পরিকল্পনা ঠিক করি সিলেট শহরে প্রবেশ করার জন্যে। এবং কমান্ডার জিয়া বলেছেন যে সিলেট দখলের গৌরব আমরা অর্জন করতে চাই। সেই হিসাবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর যুদ্ধক্ষেত্র দুটি এড়িয়ে আমরা চা বাগানের ভিতর দিয়ে সিলেট শহরে প্রবেশ করি। তো সারাদিনব্যাপী যুদ্ধের পর বিকেলের দিকে
যখন আমরা খুব নাজুক অবস্থায় ছিলাম, আমার 18 জন শহীদ হয়েছে। ইনফ্যান্ট্রি কোম্পানিতে 2টা মেশিন গান থাকে, আমাদের 2টা মেশিন গানের কমান্ডাররাই সবাই শহীদ হয়েছে। এই সময় আমাদের সাথে একজন ভারতীয় অফিসার ছিলেন, বেতার সেট সহ মেজর। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কামানের গোলা ফেলতে হবে কিনা শত্রুর ঘাঁটির উপরে। আমি বললাম যে আমরা হাতাহাতি যুদ্ধে লিপ্ত হয়েছি এবং আমরা ট্রেন খোঁড়ার আগেই তারা আমাদের উপর আক্রমণ করেছে, আমরাও প্রতি আক্রমণ করেছি। এই সময় ভালো হতো যদি একটা বিমান সর্টি আনা যায়। তো আমার অনুরোধে ভারতীয় বাহিনীর 2টি মিগ বিমান এসে সামনে এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যতগুলো বাংকার ছিল সিমেন্টের, প্রত্যেকটি বাংকারের উপর রকেট নিক্ষেপ করায়। তখন পাকিস্তানিরা হত্যদম হয়ে পড়ে এবং সেই বাংকারগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং পাক বাহিনী সাদা পতাকা দেখিয়ে আত্মসমর্পণের জন্য তাদের অভিপ্রায় ব্যক্ত করে। এইভাবে 9 মাসব্যাপী যুদ্ধে, যে যুদ্ধের সূচনা করেছিলেন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বেতার ভাষণের মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই ঘোষণায় বহু তরুণ যুবক ছাত্র অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এই ঘোষণাটা নিয়েও তো পরবর্তীতে একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা হয়েছে। অনেক কন্ট্রোভার্সি এবং আমি বলে নিচ্ছি যে ওই সারাদিনব্যাপী যুদ্ধের পর অবশেষে বিকেলবেলা আমরা 9 মাসব্যাপী যুদ্ধের আমাদের জন্য অবসান হলো। সিলেট আমরা দখল করলাম। প্রথম বাহিনী মুক্তিবাহিনী মিত্রবাহিনীর আগেই আমরা সিলেট শহরে প্রবেশ করে সিলেট দখল করেছি। তার স্বাধীনতা ঘোষণা নিয়ে অনেক বিতর্ক পরবর্তীকালে রাজনীতিক এবং ক্ষমতাসীন দল, স্বাধীনতা অব্যবহিত পরে যারা ক্ষমতায় এসেছে তারা নানা ধূম্রজাল সৃষ্টি করেছে। প্রকৃত বাংলাদেশের বাস্তবতা হলো এই যে যারা রাজনৈতিক দলসমূহ তারা সকল কৃতিত্ব নিজেরাই নিতে চান, অন্যদেরকে কোনো কৃতিত্ব তারা দিবে না। যে সময় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কণ্ঠস্বর আমরা শুনতে পারিনি, যে সময় জনগণকে অপ্রস্তুত রেখে রাজনৈতিক নেতারা পাশের দেশে পালিয়ে গিয়েছেন, বর্বর পাক বাহিনী যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে নিরীহ মানুষের উপরে, সেই সময় তাদের পাশে দাঁড়াবার জন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি। একমাত্র মেজর জিয়াউর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা তারা নিজ নিজ অবস্থান থেকে 5টি ক্যান্টনমেন্ট থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে 5টি ব্যাটালিয়ন বিদ্রোহ করে, যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান। প্রথম স্বাধীনতা ঘোষণা তিনি দেন, প্রথম বিদ্রোহ 8ম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে করে এবং 5টি ব্যাটালিয়ন তারা হাজার হাজার ছাত্রদেরকে এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদেরকে সাথে নিয়ে মুক্তিবাহিনী বা বাংলাদেশ আর্মি গড়ে তোলে এবং এই স্বাধীনতার ঘোষণা জনগণকে অনেক অনুপ্রাণিত করেছে। বহু ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে এই ঘোষণা শুনে এসে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। আমি যশোর অঞ্চলে বিদ্রোহ করি, আমি একাই বিদ্রোহী অফিসার ছিলাম এই ক্যান্টনমেন্টে। আমাকে প্রধান সেনাপতি কর্নেল ওসমানীর নির্দেশে আমি আমার ব্যাটালিয়নের জন্য 600 ছাত্রকে রিক্রুট করি। এরকম বিভিন্ন ব্যাটালিয়নে তরুণ ছাত্ররা ঘরবাড়ি ছেড়ে যারা পালিয়ে এসেছে, দেশের জন্য জীবন দেবে, যুদ্ধ করবে, তাদেরকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং মুক্তিবাহিনী গড়ে তোলে। তো এটি সেই সময় ভবিষ্যৎ ছিল অত্যন্ত অনিশ্চিত এবং একটা শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা, যাদের কাছে সাধারণ মারণাস্ত্র ছিল, কোনো বড় আমাদের কাছে ট্যাঙ্কও ছিল না, কামানও ছিল না, শুধুমাত্র রাইফেল মেশিন গান নিয়ে আমরা পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হই। সেই সময় যদি মেজর জিয়ার নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা বিদ্রোহ না করত তাহলে তার মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধ না হলে এখনও দেশ পাকিস্তান থাকতো। এই ছাত্ররা, আমি কৃতিত্ব দিতে চাই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর এর সৈনিকদেরকে এবং সাধারণ ছাত্রদেরকে, যারা বিপুল সংখ্যায় এসে আমাদের কাছে এসে ট্রেনিং নিয়েছে, আমরা তাদেরকে অস্ত্র নিয়েছি, তারপর অস্ত্র দিয়েছি, তারপর বীর বিক্রমে যুদ্ধ করে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে। হাফিজ ভাই, জিয়াউর রহমানের ছবিটা দেখলেই কিন্তু একজন বলিষ্ঠ সেনা কর্মকর্তার ছবি সবার সামনে চোখে ভেসে আসে। তো স্বাধীনতার পরে সেনাবাহিনী পুনর্গঠনেও তো তার একটা ভূমিকা ছিল, কারণ স্বাধীনতার পরে তো সেনাবাহিনীর একটা বিশৃঙ্খল অবস্থায় ছিল এবং পরবর্তীতে 7ই নভেম্বরে তার ভূমিকাটা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর বাইরে জনগণের কাছে যেমন প্রিয়, তেমনি সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন একজন সহজ সরল লোক। তখন ছোট্ট সেনাবাহিনী ছিল, 72 সালে 2 জন মাত্র, জেনারেল শফিউল্লাহ সেনাপ্রধান এবং জেনারেল জিয়াউর রহমান উপপ্রধান। তার জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ, তার কোনো বিলাসিতা ছিল না। আমি তার একান্ত সচিব ছিলাম 1.5 বছর, 73 এবং 74 এবং 74 সালের মধ্যে। বিলাসিতা তাকে কখনো স্পর্শ করে নেই।
তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তখন সেনাবাহিনী বেতনও খুব কম ছিল, বিলাসিতা করার সুযোগ ছিল না, কিন্তু এ নিয়ে তার কোনো ম্যাটেরিয়ালিস্টিক কোনো লাভ, এই চিন্তা ভাবনা, লোভ তার কখনোই ছিল না। তার কাছে দেশ, যে দেশের জন্য যুদ্ধ করেছেন, সে দেশটি অত্যন্ত প্রিয় এবং দেশের উন্নয়ন করা তার প্রধান ব্রত ছিল। সেনাবাহিনীকে বিশেষ করে ৭৫ সালে দেশবাসী জানে, সবাই জানে যে বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থান হয় এবং এর মধ্যে ৭ তারিখে কর্নেল তাহেরের নেতৃত্বে একটি বিদ্রোহ হয়, জাসদ নেতা কর্নেল তাহেরের নেতৃত্বে। যে বিদ্রোহটি পরবর্তীকালেও বাংলাদেশের ইতিহাসের ঘটনা প্রবাহের উপরে অনেক প্রভাব বিস্তার করেছে। এই বিদ্রোহের একটা স্লোগান ছিল, সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের রক্ত চাই। সাধারণ সিপাহীদেরকে বা সৈনিকদেরকে ব্যবহার করে জাসদ এবং কর্নেল তাহের ক্ষমতায় যেতে চেয়েছিল। 19৭৪ সালেই এই বিপ্লবী সৈনিক সংস্থা নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে একটি বাহিনী গড়ে তোলা হয়, যেটি উদ্দেশ্য ছিল রাজনৈতিক। তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে অভ্যুত্থানের মাধ্যমে। সেটি 7ই নভেম্বর তিনি করেছেন এবং 14 জন নিরীহ অফিসারকে হত্যা করা হয়। এবং সকালবেলা কর্নেল তাহের জেনারেল জিয়াউর রহমানের কাছে যান, 2 ফিল্ড রেজিমেন্টে, সেই হেডকোয়ার্টারে গিয়ে তাকে বলেন যে আপনি আমাদের সাথে শহীদ মিনারে আসুন, সেখানে জাসদ কর্মীরা অপেক্ষা করছে, আপনি সেখানে একটি ভাষণ দেন। জিয়াউর রহমান বললেন যে আমি একজন সৈনিক, আমি সেনাপ্রধান হিসাবে কোনো রাজনীতিতে জড়াতে চাই না এবং অনেক অফিসার নিহত হয়েছে, অনেক অফিসারদেরকে সাধারণ সৈনিকেরা তাড়া করছে এবং সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রথম কাজ। এবং পরবর্তী 2-3 দিন অত্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত ট্রাইং সার্কামস্টেন্স সেখানে ছিল এবং সেই সময় জেনারেল জিয়াউর রহমান ছাড়া এই বিশৃঙ্খল সৈনিকদেরকে শৃঙ্খলাবদ্ধ করা আর কারো পক্ষে সম্ভব হতো না। তিনি নিজে বিভিন্ন ইউনিটে গিয়ে সাধারণ সৈনিকদেরকে বক্তৃতা দিয়ে উদ্বুদ্ধ করে এবং দেশের শৃঙ্খলা যে কত প্রয়োজনীয়, কিভাবে নহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে, এভাবে তিনি সৈনিকদেরকে বুঝিয়ে এবং অফিসারদেরকেও সাহস দিয়ে সবাইকে একত্রিত করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে শৃঙ্খলা বিধান করেন, যার ফলে আর কর্নেল তাহেরের এই যে সিপাহীদের মাধ্যমে অফিসার হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশ সেনাবাহিনীতে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। পরবর্তীকালে অনেকগুলো বিদ্রোহ হয়েছে, কিছুটা অফিসারের বিরুদ্ধে, কিছুটা রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে, কিন্তু জিয়াউর রহমান সে সময় যে দক্ষতার সাথে এই সামরিক বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, এটি অত্যন্ত প্রশংসনীয়। যদি শৃঙ্খলা ফিরে না আসতো, ওই সময় দেশের পরিস্থিতিটা আসলে কেমন দাঁড়াতো? পরিস্থিতি হলে হতো যে একটা গৃহযুদ্ধের মধ্যে দেশ অলরেডি নেমে পড়েছিল এবং যার ফলে অনেক সাধারণ মানুষ নিহত হতো, সহায় সম্পত্তি ক্ষতিগ্রস্ত হতো এবং প্রতিবেশী রাষ্ট্র এটার সুযোগ নিত। যে কারণে জিয়াউর রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই তিনি প্রবলভাবে মাঠে নেমে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। আরেকটি বিষয় মনে হয় যে জিয়াউর রহমান তখন আমি তাকে কাছের থেকে যা দেখেছি, তার কিন্তু কোনো উচ্চাভিলাষ ছিল না। তিনি সেনাবাহিনীর প্রধান হওয়ার জন্য সিনিয়র মোস্ট ছিলেন, সেটি হননি, তাকে সুপারসিড করা হয়েছে, কিন্তু তিনি ধৈর্য ধরে সেনাবাহিনীতে থেকে গিয়েছেন। ওই সময় আমাদের বন্ধু কর্নেল আকবর এবং অন্যরা আগে থেকে যারা সেনাবাহিনী ছেড়ে গিয়েছেন, তারা এসে জেনারেল জিয়াকে বলতেন যে স্যার, আপনি এই সেনাবাহিনী, আওয়ামী লীগের আমলে এই সেনাবাহিনীতে আপনার কোনো ভবিষ্যৎ নাই, আপনি বাইরে এসে রাজনীতি করেন। কিন্তু জিয়া বলেছেন যে আমি সৈনিক, আমি অন্য কিছু জানি না, আমি সেনাবাহিনীতেই থাকবো, যা হয় হবে। তো আল্লাহরই রহমত ছিল তার উপরে যে তাকে পরবর্তীকালে তিনি সেনাপ্রধানের পদে অভিষিক্ত হয়েছেন। রাষ্ট্র, অনেকে রাজনৈতিক দলগুলো বলে যে তার অনেক দিনের প্ল্যান, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, এটা হবেন সেটা হবেন। রাজনীতির প্রতি তার কোনো আগ্রহ ছিল না, তিনি একজন সৈনিক ছিলেন, মনে প্রাণে একজন সৈনিক ছিলেন। 7ই নভেম্বরে একটা ভ্যাকুয়াম ছিল দেশে। তার আগে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী লীগ পলাতক ছিল, তারা নানাভাবে, আওয়ামী লীগের একটি অংশ যদিও ক্ষমতায় ছিল, দেশে কোনো শৃঙ্খলা ছিল না, প্রকৃত রাষ্ট্র ব্যবস্থাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃত জনগণের আস্থা ভবন কোনো রাজনৈতিক দল তখন দেশে ছিল না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্যে। সেই সময় জিয়াউর রহমান জনগণের ডাকে সাড়া দিয়ে সেনাবাহিনীর অন্য অফিসার এবং অন্যান্য রাজনৈতিক দলের সবাই তাকে এসে বলেছে যে আপনি দেশের নেতৃত্ব দেন। সেই সময় একটা ভ্যাকুয়াম ছিল, সেই জন্য অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে
যেন জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতা নিতে হয়েছে এবং অতি অল্প সময়ের মধ্যে তিনি নির্বাচন দিয়ে নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে দেশকে পরিচালনা করেছেন। এবং তার পরবর্তীতে উনি 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। এরপরে তার রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু হয়। আসলে কোন দর্শন বা কোন ফিলোসফি থেকে এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান? জিয়াউর রহমান দেখেছেন যে বাংলাদেশে তার একটা প্রধান কৃতিত্ব হলো যে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করেছেন এবং সেই সময় জন্য তখনকার সময়ের জন্য এটি একটি অত্যন্ত উপযুক্ত রাজনৈতিক ধারা ছিল এবং দেশের কোটি কোটি মানুষ এতে অনুপ্রাণিত হয়েছে। কারণ এর আগে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সব কিছুর উপরে এত বেশি খবরদারি করেছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ছিল। আমরা যে একটি স্বাধীন রাষ্ট্র, আমাদের যে স্বাধীন রাষ্ট্র হিসাবে চিন্তা চেতনা এবং উন্নতির আকাঙ্ক্ষা থাকতে পারে, সেটি আওয়ামী লীগের দুঃশাসনের ফলে অনেকটাই বিনষ্ট হয়ে গিয়েছিল। এই ধরনের মুহূর্তে জিয়াউর রহমান বাংলাদেশের জনগণকে পুরা পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে, মর্যাদার অধিকারী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্যই বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদ তার রাজনীতির মূল ধারা হিসাবে, তার অনুপ্রেরণা হিসাবে তার ফরেন পলিসি, রাষ্ট্র ব্যবস্থার অন্যান্য আভ্যন্তরীণ পলিসি সব কিছুই বাংলাদেশি জাতীয়তাবাদ হিসাবে এবং দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্যই তিনি তার রাজনৈতিক চিন্তাধারা জনগণের মধ্যে ছড়িয়ে দেন এবং জনগণ প্রবল আগ্রহে এটি গ্রহণ করেন। তো উনি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আসলে কি কি পদক্ষেপ নিয়েছিলেন? তিনি অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ ছিল, আগে বিদেশিরা বলতো এটি একটি তলাবিহীন ঝুড়ি। তো বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্যে তিনি বাংলাদেশে বিদেশে উদ্যোক্তাদেরকে নিজের দেশে আহ্বান করেছিলেন এবং তার সময়ের একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড ছিল যে গার্মেন্ট শিল্পের প্রবর্তন। বাংলাদেশের গার্মেন্ট শিল্প আজকে আমাদের প্রধান অর্থকরী রপ্তানির অর্জিত হয় এই শিল্পের মাধ্যমে, যেটি তিনি শুরু করেছিলেন। বিভিন্ন এই গার্মেন্টের এই আমাদের যে তৈরি পোশাক শিল্প বাইরের পৃথিবীতে, ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকাতে তিনি এই বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদেরকে উৎসাহিত করেছিলেন, যার ফলে এই শিল্প সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং আজ একটি বাংলাদেশের জন্য একটি মর্যাদা অবস্থানে নিয়ে এসেছে। এছাড়াও তিনি দেশকে স্বনির্ভর করার জন্য তিনি খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। বাইরের আমাদের প্রতিবেশী রাষ্ট্র 54টা নদীতে বাঁধ দেওয়ার ফলে আমাদের পানির প্রাপ্যতা অনেক কমে যায় এবং দেশের উত্তরাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে মরুকরণ শুরু হয় এবং কৃষকরা পানির অভাবে চাষাবাদে তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এর জন্য তিনি এমনকি জাতিসংঘেরও দ্বারস্থ হয়েছিলেন, যেটি জাতিসংঘে তার বলিষ্ঠ আহ্বানের ফলে জাতিসংঘের নির্দেশে ভারত বাধ্য হয় বাংলাদেশের সাথে একটি পানি চুক্তি করার জন্য 1977 সালে এবং এটি একমাত্র গঙ্গা নদীর উপরে একমাত্র চুক্তি যেটাতে বাংলাদেশের গ্যারান্টি ক্লজ ছিল। বাংলাদেশ কতটুকু পানি পাবে তার নিশ্চয়তা সেখানে দেওয়া হয়েছিল। মিনিমাম এতটুকু পানি বাংলাদেশকে দিতেই হবে এবং কোনো ধরনের ডিসপিউট হলে সেখানে আরবিট্রেশন ক্লজ ছিল, যাতে আমরা তৃতীয় পক্ষের মাধ্যমে সালিসি ব্যবস্থা গ্রহণ করতে পারি। এইভাবে বাংলাদেশের প্রাপ্য অর্জনের জন্য তিনি জাতিসংঘ বহির্বিশ্বেও তিনি বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন। এটি তার দেশপ্রেমের পরিচায়ক এবং এছাড়াও তিনি দেশের মধ্যে বিভিন্ন সাধারণ শিল্প উদ্যোক্তাদেরকে অনেক উৎসাহ দিয়েছিলেন, যাতে করে বিভিন্ন তারা কেবলমাত্র চাকরির প্রতি নির্ভরশীল না হয়ে তারা যাতে দেশীয় সম্পদকে নিয়ে বাইরে এক্সপোর্ট করে যাতে আরও মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন, সেজন্য তিনি চেষ্টা করেছেন। পুলিশ বাহিনী তিনি মহিলা পুলিশ তিনি শুরু করেছেন, পুলিশ বাহিনীকে আধুনিক করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী ছিল একটা দুর্বল বাহিনী। 1975 সালে এই বাহিনীর ইউনিফর্ম পর্যন্ত ছিল না অনেক ইউনিটে। আমি নিজেই দেখেছি তারা লুঙ্গি পরতো নিচে, উপরে খাকি শার্ট, বেল্ট ছিল না, কম্বল ছিল না। মানে সেনাবাহিনী, অপরদিকে রক্ষী বাহিনী নামে একটি বাহিনী চকচকে ইউনিফর্ম, ভারতীয় ইউনিফর্ম পরে চকচকে গাড়িতে ঘুরে বেড়াতো এবং তাদেরকেই মনে হতো যে এটাই হলো আর্মি। আর মুক্তিযুদ্ধ করে যারা দেশটিকে স্বাধীন করেছে তাদের মূল্যায়ন করা হয়নি। জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীকে গড়ে তুলেছেন। তিনি এটিকে একটি প্রফেশনাল বাহিনী হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন। সেনাবাহিনীর যে ইনস্টিটিউটগুলো, যেমন স্টাফ কলেজে তাদের সামরিক অফিসারদেরকে উচ্চশিক্ষার জন্যে এই প্রতিষ্ঠানটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এখনও রেখেছে এবং জিয়াউর রহমানই এই স্টাফ কলেজের প্রবর্তন করেছেন
এবং যোগ্য অফিসার যারা এই বাহিনীকে, প্রথম দিকে 2-4 জন বিদেশি অফিসার ছিল, কিন্তু বাংলাদেশেরও যারা যোগ্য অফিসার ছিলেন তাদেরকে এনে এই স্টাফ কলেজ গড়ে তুলেছেন এবং সেনাবাহিনী ইকুইপমেন্ট, আর্মস ইত্যাদি দিয়ে এটাকে একটি আধুনিক সেনাবাহিনীতে পরিণত করেন এবং তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তো জিয়াউর রহমান এই তারা উপলব্ধি করেছেন। যেমন আরেকটি হলো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিল ট্র্যাক্টসে এমন কিছু উদ্যোগ নিয়েছে যাতে করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে যাচ্ছিল। তারা বারবার এসে প্রতিবেশী রাষ্ট্রের থেকে ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশ সরকার বা সাধারণ মানুষের উপরে তারা আক্রমণ করে ব্যতিব্যস্ত করেছিল এবং উত্তপ্ত হয়ে উঠেছিল চিটাগং হিল ট্র্যাক্টস এরিয়া। জিয়াউর রহমান এর সমাধান করেছেন চমৎকারভাবে। তিনি বিভিন্ন এলাকাতে তিনি বাংলাদেশি নাগরিকদেরকে, গরিব মানুষ যারা, তাদের বসতি সেখানে গড়ে তুলেছেন যাতে করে এই প্রতিবেশী রাষ্ট্র থেকে এসেই সহজেই আক্রমণ করে এলাকা যাতে দখল করতে না পারেন। তো জিয়াউর রহমানের এই বলিষ্ঠ ভূমিকার ফলে এখনও পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রে রয়েছে। সেই সময় তিনি যদি উপযুক্ত ভূমিকা গ্রহণ না করতেন এবং সাধারণ মানুষকে সেখানে বসতি স্থাপন করতে না দিতেন, তাহলে সেই জায়গার জনসংখ্যার মধ্যে ইমব্যালেন্স থাকতো এবং আজও আমরা এই প্রতিবেশী রাষ্ট্রের এই সার্বভৌমত্ব লঙ্ঘনকারী তৎপরতার শিকার হতাম আমরা। তো জিয়াউর রহমানের কাছে স্বাধীনতার সার্বভৌমত্ব অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন এবং একজন রাষ্ট্রপতি হিসেবেও তিনি তার যে বাংলাদেশে অনেক পরবর্তীকালে অনেকেই রাষ্ট্রপতি বা সরকার প্রধান হয়েছেন, কিন্তু তিনি একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, স্বজনপ্রীতির কোনো অভিযোগ নাই এবং তার দেশপ্রেম ছিল অতুলনীয়। এবং তার যে ব্যক্তিগত জীবন, খাবার দাবার, পোশাক আশাক সব কিছুর মধ্যে যে তিনি সাধারণ মানুষ, তিনি যে বাংলাদেশের একজন সাধারণ মানুষ, এটাই তার রাষ্ট্রপতি হলেও তাকে বোঝার কোনো উপায় নাই যে তার একজন সাধারণ মানুষের খাবার দাবার বা জীবনযাত্রার সাথে তার কোনো পার্থক্য ছিল না। তিনি তার পরিবারকে, সন্তান সন্ততিকেও এমনভাবে মানুষ করেছেন যাতে কোনো রকম বিলাস বাসনে তারা ভাসিয়ে দেন নেই। এটির কারণেই সাধারণ মানুষ তাকে আজও অনেক সম্মান করে এবং তিনি এই যে অনুকরণীয় ব্যক্তিত্ব, প্রকৃত মুক্তিযোদ্ধা। আপনি ঠিকই বলেছেন, এই যে আপনি সততার কথা বললেন, তিনি সততার একটা উদাহরণ ছিলেন। ইনি ব্যক্তি জীবনে খুবই সিম্পল লাইফ লিড করতেন, কিন্তু রাজনীতিবিদ হিসেবে তো উনি অনেক উচ্চ মাপের একটা রাজনীতিবিদ ছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পরে রাজনীতিতে আসলে গুণগত কি পরিবর্তনটা আসলো? আওয়ামী লীগ তাদের 1975 সালে, আমরা সবাই জানি যে বাংলাদেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছেন বাকশাল ব্যবস্থার অধীনে। জিয়াউর রহমান সামরিক বাহিনীর থেকে এসেছেন, তিনি ইচ্ছা করলেই একদলীয় শাসন চালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি সামরিক বাহিনীর সদস্য হয়ে গণতন্ত্রের প্রতি অনুরক্ত ছিলেন। সেই জন্য তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এমন চমৎকার সম্পর্ক তিনি গড়ে তুলেছেন। যদিও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন, কিন্তু অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং তার সময় যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বা মন্ত্রিসভা ছিল, দেশের সকল জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে তিনি স্থান দিয়েছিলেন এবং প্রত্যেকটি বড় বড় রাজনৈতিক দলের নেতারাও সেই সময় জাতীয় সংসদে ছিল এবং জিয়াউর রহমানের সময় রাজনীতি অত্যন্ত, সকল রাজনৈতিক দলের মধ্যে সুন্দর একটা সম্পর্ক ছিল, যে কারণে জিয়াউর রহমানের মৃত্যুতে সকল রাজনৈতিক দল, প্রকৃতপক্ষে সাধারণ মানুষ অত্যন্ত ব্যথিত হয়েছিল এবং দেখা গেল যে মৃত্যুর পর তার একটা বাড়ি নেই ঢাকা শহরে। সেই জন্য জাতীয় সংসদে সকল রাজনৈতিক দল একসাথে থেকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিল যে তাদের জিয়াউর রহমানের পরিবার যাতে চলতে পারে সেজন্য তাদেরকে বাড়ি দেওয়া হলো, তাদের ভাতার ব্যবস্থা করা হলো। এমন একজন রাষ্ট্রপতি মৃত্যুর পর দেখা গেল যার কোনো সম্পদ নাই, ব্যাংকে কোনো টাকা নাই। তো এই যে এই ধরনের যে জীবনযাপন করেছেন, এটি তো আধুনিক বিশ্বে অকল্পনীয়। এখনকার বাংলাদেশে আপনি গত 16 বছরের একটি সরকার দেখেন তারা কি করে গেছে, কিভাবে দেশটিকে ধ্বংস করেছে। তাদের নেতাদের কত বাড়িঘর, একজন প্রতিমন্ত্রী তার লন্ডনে 300টির উপরে বাড়ি এবং সরকার প্রধান বা তার আত্মীয় স্বজনদের কত বাড়িঘর এখন বিদেশে ব্রিটিশ সরকার তারা এখন বাজেয়াপ্ত করছে। কত ব্যাপক দুর্নীতিতে পরবর্তীকালে অনেকগুলো সকল রাজনৈতিক দলের মধ্যে কত দুর্নীতি আমরা দেখতে পেয়েছি। কিন্তু জিয়াউর রহমান এমনই একজন ব্যক্তিত্ব, সকল প্রকার সুযোগ থাকা সত্ত্বেও তিনি কখনো দুর্নীতিতে লিপ্ত হন নাই।
কখনো স্বজনপ্রীতিও করেন নাই। তার 4 জন ভাই, তিনি যখন রাষ্ট্রপতি তার 4 জন ভাই জীবিত ছিল, দেশবাসী তার কারোর নামও জানে না। এইভাবে তিনি একটা এক্সাম্পল সেট করে গিয়েছেন আমাদের সকলের জন্য, সকলকে অনুসরণ করার জন্যে। এবং তার যে ব্যক্তিগত জীবনাচরণ এবং তার যে সততা ইত্যাদি যদি অনুসরণ করি, এবং বাংলাদেশকে তিনি যেভাবে, আর সাধারণ মানুষরা এর আগে সরকার এসেছে, সরকার প্রধানকে কেবলমাত্র তারা টেলিভিশনে দেখতো বা রেডিওতে তার ভয়েস শুনতো। জিয়া রহমানই প্রথম ব্যক্তি গ্রামাঞ্চলে পায়ে হেঁটে, মাইলের পর মাইল পায়ে হেঁটে সাধারণ মানুষের সাথে হাত মিলিয়েছেন, তাদের দুঃখ কষ্টের কথা শুনেছেন, চেষ্টা করেছেন তাদের সাথে একাত্ম হওয়ার জন্যে। একটি রাষ্ট্র গড়ে তোলার জন্যে যে পার্সোনাল লিডারশিপ দিতে হয়, সেটি জেনারেল জিয়াউর রহমান দিয়ে গিয়েছেন। এবং একজন রাষ্ট্রপতি হিসাবে তিনি বহির্বিশ্বকেও দেখিয়েছেন যে এই ধরনের তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্র যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, স্বনির্ভর হতে হয়, তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই যে বহির্বিশ্বের কথা আপনি বললেন, মুক্তিযুদ্ধের সময় তো আমরা দেখেছি যে কিছু দেশের সাথে আমাদের চমৎকার সম্পর্ক ছিল এবং কিছু দেশের সাথে আমাদের বৈরী সম্পর্ক ছিল। জিয়াউর রহমান এসে যে কূটনৈতিক যে পন্থাটা অবলম্বন করলেন, মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশের সাথেও তো তার সম্পর্কটা, বাংলাদেশের সম্পর্কটা অনেক ডেভেলপ করলেন। কূটনীতিতে তার সাফল্যটা কিভাবে দেখেন? জিয়াউর রহমান তখন যে ইসলামিক সম্মেলনে যাওয়ার পর অন্যান্য ইসলামিক রাষ্ট্রগুলো অনুভব করলো যে একজন ব্যতিক্রমধর্মী রাষ্ট্রনায়ক তারা পেয়েছেন জিয়াউর রহমানের মধ্যে। সেই জন্য যখন ইরাক, ইরান বা অন্যান্য মুসলিম দেশসমূহের মধ্যে যখন নিজেদের মধ্যে যখন বিবাদ বিসম্বাদ শুরু হয়, তখন এই বিবাদ নিষ্পত্তির জন্য তারা একজন সালিশকারী হিসাবে জেনারেল জিয়াউর রহমানকে তারা পছন্দ করেন। আল কুদস কমিটিতে জেনারেল জিয়াউর রহমান এবং অন্য একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সমস্যাগুলোর সমাধানের জন্য যারা মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এটি বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের জন্য একটা বিরাট সম্মানের বিষয়। তারা আরব বিশ্বে, মুসলিম বিশ্বে তো কত বড় বড় নেতা আছে, অনেক ধনী ব্যক্তিত্ব আছে, অনেক সম্পদে, প্রাকৃতিক সম্পদে তারা অনেক ধনী, কিন্তু বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ হলো, তারা এমন একজন রাষ্ট্রপতি পেয়েছেন যার পার্সোনালিটি অন্যদেরকে আকর্ষণ করেছে। এবং মধ্যপ্রাচ্য এবং অন্যান্য রাষ্ট্র দেখেছে যে বাংলাদেশে তিনি একজন মুক্তিযোদ্ধা, সৎ এবং বিচক্ষণ রাষ্ট্রপতি, যাকে দিয়ে মুসলিম বিশ্বেরও অনেক সমস্যার সমাধান হতে পারে। তো কূটনীতিতে তার এই যে অংশগ্রহণ এবং তার যে কার্যক্রম, এই বাংলাদেশের জন্য একটি গৌরবময় অধ্যায়। এই যে আপনি একটু আগে বলছিলেন যে সততার একটা জ্বলন্ত উদাহরণ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি যদি আজকের বিএনপির কথা ধরি, আপনারা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শটাকে কতটুকু ধরে রাখতে পেরেছেন? আমার বলতে দ্বিধা নেই যে জিয়ার এই আদর্শ থেকে আমরা খানিকটা বিচ্যুত হয়েছি। জিয়াউর রহমান যেভাবে সততা এবং তার যে ন্যায়পরায়ণতার আদর্শ রেখে গিয়েছেন, আমরা তিনবার ক্ষমতায় গিয়েছি, কিন্তু আমাদের চেষ্টা করেছে আমাদের বেগম জিয়া, তিনি প্রাণপণ চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে এত বিশাল একটি দল জিয়াউর রহমানের যে পুরোপুরি যে আদর্শ সবটা হয়তো অনুসরণ করতে পারে নাই। চেষ্টা নিশ্চয়ই বিএনপি করেছে, তবে জিয়াউর রহমানের মতো যে নির্লোভ, যে রাষ্ট্র ক্ষমতায় গেলে যে একেবারে নির্লোভ, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই আসবে না, সেটার থেকে আমাদের আগামী দিনে সেই পজিশনে যেতে হলে আমাদের অনেক কষ্ট করতে হবে। তবে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এখন বাংলাদেশে যে রাজনৈতিক সিচুয়েশন, যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, তাহলে বিএনপি যদি জনগণের মনোনীত হয়, জনগণ কর্তৃক দায়িত্ব পায় রাষ্ট্র পরিচালনার জন্য, তাহলে আমাদেরকে জিয়াউর রহমানের এই আদর্শকে, সততার আদর্শকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করতে হবে, যাতে কোনো ধরনের বেগম জিয়া তিনি বলিষ্ঠ নেত্রী, চমৎকারভাবে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আমরা যারা মন্ত্রিসভায় ছিলাম আমাদের দু একজনের হয়তো কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। সুতরাং সকল ভুলভ্রান্তির ঊর্ধ্বে উঠে আমরা জিয়াউর রহমানের প্রদর্শিত পথে যদি অগ্রসর হই, তাহলে বাংলাদেশের মানুষ অত্যন্ত আশ্বস্ত হবে এবং তাহলে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং জিয়াউর রহমান এই তার দলের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বা রাষ্ট্র পরিচালনার তৎপরতার মাধ্যমে আরও বহু বছর জনগণের মধ্যে সম্মানের সাথেই বেঁচে থাকবেন। তো আমার অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে সেটা হলো সৈনিক জিয়ার যে জীবনটা, রাষ্ট্রপ্রধান হিসেবে যেই তার জীবন এবং রাজনীতিবিদ হিসেবে জীবন, এই তিনটা জীবনকে যদি আপনি মূল্যায়ন করেন, কোন জীবনটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি অনন্য বলবেন? তিনি একজন সৈনিক ছিলেন, বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন,
টিপিক্যাল সৈনিক হিসাবে একটি নতুন সেনাবাহিনী গড়ে তুলেছেন। কিন্তু তার চাইতে সবচেয়ে বেশি আমি তাকে কৃতিত্ব দেই একজন রাষ্ট্রনায়ক হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, যেখানে তার প্রচুর সুযোগ ছিল দুর্নীতি করার, কিন্তু তিনি গভীর আগ্রহের সাথে রাষ্ট্র পরিচালনায় অনেক সময় দিয়েছেন, গভীর রাত পর্যন্ত তিনি পরিশ্রম করেছেন এবং কোনো ধরনের দুর্নীতির সাথে তিনি লিপ্ত হন নাই। নিজে তো লিপ্ত হন নাই, তার পরিবারকে এবং তার আত্মীয় স্বজনকেও কাউকেও দুর্নীতির ধারে কাছে আসতে দেন নাই এবং তার আত্মীয়তার সুবাদে কেউ যে এই পরিচয়টি ব্যবহার করে অর্থবিত্ত গড়ে তুলবেন সেটি থেকেও তিনি তাদেরকে নিবৃত্ত করেছেন। এবং তার দল, জাতীয়তাবাদী দলের তৎকালীন যে তার সময়কালে যে মন্ত্রিসভা ছিল, তারা সবাই দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন এবং তারা দেশের জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে তিনি ডেকে নিয়ে এসেছেন, তিনি তাদেরকে রাষ্ট্র পরিচালনা নিয়োগ করেছেন। অনেকে তাদের মধ্যে অনিচ্ছুক ছিল যে আমরা রাজনীতি করব না, কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশকে গড়ার জন্যে এইসব ট্যালেন্টেড লোকদেরকে ডেকে এনে তাদেরকে মন্ত্রিসভা দিয়েছিলেন এবং তারা চমৎকার, অত্যন্ত সততার সাথে, দক্ষতার সাথে বাংলাদেশ নামক রাষ্ট্র তাকে পরিচালনা করে। এই যে তার দক্ষতা এবং নিজেকে দুর্নীতির ঊর্ধ্বে রেখেছেন, তার মন্ত্রিসভা এবং তার রাষ্ট্রযন্ত্রকে তিনি দুর্নীতির ঊর্ধ্বে রেখেছেন, স্বজনপ্রীতি তাকে স্পর্শ করেনি, এটির জন্য এটি একটি বিরল কৃতিত্ব বলে আমি মনে করি এবং এই জন্যে আমরা এবং সাধারণ মানুষ তাকে অনেক শ্রদ্ধার চোখে দেখে। হাফিজ ভাই, আজকের দিনে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মৃত্যুঞ্জয় শহীদ জিয়া অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার।